শেখ হাসিনাকে আজকে চীন, কাতার, সৌদি আরবের কাছে ধর্ণা ধরতে হচ্ছে, ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হচ্ছে, কিন্তু ভিক্ষা পায়নি। যে বিএনপি থেকে প্রধানমন্ত্রী কি হবে সেটা আওয়ামী লীগের চিন্তা কেন? এটা জনগণ নির্ধারণ করবে, দল নির্ধারণ করবে, সংবিধান আছে সে অনুযায়ী হবে। আমাদের আজকে এই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এতটাই ভয়াবহ যে আমাদের দেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে চীন, কাতার, সৌদি আরবের কাছে ধর্ণা ধরতে হচ্ছে, ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হচ্ছে, কিন্তু ভিক্ষা পায়নি। শেষে দেশে এসে হতাশা প্রকাশ করার সুরে সালাউদ্দিন ভাইয়ের নেত্রী উনি প্রকাশ করেছেন আমার পরে দেশের রাষ্ট্রের ক্ষমতায় আছে। সালাউদ্দিন ভাই, আপনি বিএনপির কে লিডার হবে, প্রধানমন্ত্রী কে হবে, এটা নিয়ে চিন্তা না করে আপনি আপনার নেত্রীর দিকে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। উনি হতাশা প্রকাশ করছেন উনার দলে, উনি চলে গেলে ওই 41 সালের কথা বললেন না, হায়াত মত আল্লাহ পাকের হাতে। উনি 41 সালের পর্যন্ত আওয়ামী লীগকে কে টেনে নিয়ে যাবে, উনি ওনার দলের লোকের প্রতি আস্থা রাখতে পারছে না, কে দলের হাত ধরবে, ওনার এই আস্থা উনি রাখতে পারছে না। এই দুশ্চিন্তাটা আপনারা আপনাদের মাথায় করেন, বিএনপি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বিএনপির অনেক নেতা আছে দলকে ধরে রাখার জন্য। তো আমি প্রশ্ন আকারে প্রশ্ন করছি, যেহেতু প্রশ্ন পর্ব, আমাদের রবি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। রবি ভাই, আমি এই যে আজকে আমরা দেখলাম সমকালে একটা রিপোর্ট করছে, সেটা হলো বিভ্রান্তমূলক, কারণ আমাদের দেশের এখন মিডিয়াগুলো তো ওই ভারতের গদি মিডিয়ার মতো হয়ে গেছে। তো এই গদি মিডিয়া একটা তথ্য প্রকাশ করছে যে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামগুলো বিএনপি করছে, এই ক্ষেত্রে দলের অনেক নেতা দল সিনিয়র নেতারা এই আন্দোলন সংগ্রামের অর্থ ভাগাভাগি করছে। তো আমি আসলে কথাটা বলতে চাইনি, তারপর আমি বলছি যে আমরা আমাদের দলের এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন আমাদের দেশের এই গদি মিডিয়া সমকাল প্রকাশ করে, এ ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? ধন্যবাদ মুনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নাইমুল ইসলাম, এমডি নাইমুল ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। জি শুনতে পাচ্ছি। প্রশ্নটা তার একটা কথা আমি বলি, সে যে বললো যে প্রধানমন্ত্রী বলছে যে তার মানে বিপরীত, মানে সে না থাকলে বিপরীতে কে আসবে, এই জন্যই কি তার বিপরীত কেউ নাই বেরিয়ে গেছে, নির্বাচন ব্যবস্থাটা একদম ধ্বংস করে দিচ্ছে এটা। আর তাদের কাছে প্রশ্ন একটা করলে তারা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, মানে আমরা উন্নয়ন চাবাই চাবাই খাবো। উন্নয়ন এইটা যে আগে 15 বছর, আজ থেকে 15 বছর আগে আমরা 4টা ডিম কিনছি 12 টাকায়, আর এখন একটা কিন্তু আমি 15 টাকায়। এটা কি তাদের উন্নয়ন? দয়া করে ওনারা এই উত্তর দুইটা দিয়ে যাবে যে এই প্রধানমন্ত্রী বিপরীত কেউ নাই, এর জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা। আর উন্নয়ন বলতে 12 টাকা ছিল, সেখান থেকে একটা হচ্ছে 15 টাকা, এটা কি উন্নয়ন কিনা? এটা একটু উনি দয়া করে জাতির সামনে বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু, আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আমি প্রায় দিনই ওনার টকশো, অনেকগুলো টকশোই আমি ওনার শুনি। তবে উনি বিএনপি নিয়ে যে চিন্তা ভাবনা করে, বা এই যে স্বাস্থ্যসম্মত একটা যে চিন্তা ভাবনা এনার, এজন্য এনাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা লোকেই ধন্যবাদ দেয়। তবে আজকে আমার একটা কথা, ছোটবেলার কথা একটা মনে পড়তেছে। আমার একটা বন্ধু ছিল, বেশ কয়েকটা বন্ধু, বরং আমরা বিশেষ করে খাওয়া দাওয়ার সময়টাতে যদি একটু দুষ্টামি করার ছলে যদি একটু থাপ্পড় টাপ্পড় বা খাওয়া নিয়ে একটা কারাকারি করলে পরে, তো ওই বলতো যে এই তোর অপমান বোধটা নেই, আত্মসম্মান বোধটা বলতে কিছু নেই। তো বলতো যে তুই আমাকে অপমান করলি, আমি অপমান হলাম না, তা আমার তাতে যায় আসে? তো তাতে সমস্যাটা কি? আমাকে যদি অপমান আপনি করেন, আমি অপমান হলাম না, বুঝলেন না? এই যে এই সমস্ত কথাবার্তা, এই ভদ্রলোককে দেখি প্রায় টক শোতেই শুধু একটাই কথা জানা। একটা হচ্ছে, আমি কিন্তু রংপুর থেকে বলছি, আপনারা যে ওয়াজেদ সাহেবের কথা বলছেন, আমরা তো ভাই রংপুরের লোক, আমরা তো হাজার কোটি টাকা চুরি করি না। এটা তো আপনাদের এলাকায়, এটা লোকের কারবার। যারা ফরিদপুর, এরা শেখ মুজিবুর রহমান একটাই ভালো কাজ করছে, সে তার মেয়েকে রংপুরে কোনো ভালো লোকের সঙ্গে, ভদ্রলোকের সঙ্গে তার মেয়েকে বিবাহ দিয়েছে। তাছাড়া আর কোনো তার আত্মীয় স্বজন যত আছে সবাই চোর, এরা ইন্টারন্যাশনাল চোর সবগুলাই। শুধু এক ওয়াজেদ এই ওনার মেয়েকে যে বিবাহ দিয়েছে রংপুরে, এটা এনার জন্য সৌভাগ্য। আমিও নিজেকেও খুব মনে করি যে আমার রংপুরের লোক শেখ হাসিনার স্বামী খুব ভালো মানুষ, উনি নিঃসন্দেহে ভালো মানুষ, এখানে কোনো সন্দেহ নেই। যাক, আমার এটাই কথা আর কি। তবে একদম এভাবে কথাবার্তা না বলাই ভালো।
একটু মনে হয় উনি বাইরে থাকে, যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো বা বলা লাগতো না ওনাকে, বা বলতে পারতো না যে দেশের ধন্যবাদ আপনাকে। পরিস্থিতিটা কি। ধন্যবাদ আপনাকে জনাব আকমল। যে বিএনপি থেকে প্রধানমন্ত্রী কি হবে সেটা আওয়ামী লীগের চিন্তা কেন? এটা জনগণ নির্ধারণ করবে, দল নির্ধারণ করবে, সংবিধান আছে সে অনুযায়ী হবে। আর কোন শাসক, এটা কি গণতান্ত্রিক রাষ্ট্রের ইতিহাসে আছে বলে যে আমার পরে আর কেউ নাই, আমার পরে কে হবে? এটা সংবিধান আছে, বিধিবিধান আছে। আজকে যদি একটা প্রেসিডেন্ট মারা যায় সে তখন কি হবে, প্রাইম মিনিস্টার মারা গেলে কি হবে, সে এটা সবটাই আমাদের আইনে বিধানে সব দেশে আছে, দেশও আছে। সুতরাং এই প্রশ্নটা অবান্তর কিনা। আর এই যে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের ইতিহাসে যে কুইক রেন্টাল আজকে 1.5 যুগ ধরে চলছে, 1 যুগের বেশি ধরে, তো এটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, পৃথিবীর ইতিহাসে কোথাও যদি দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আবার বলছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আর এর মাধ্যমে যে আজিজ খানের মতো মানুষদের জন্ম দিয়েছেন, যারা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী হয়ে এখন বিশ্ব ধনী তালিকায় তার নাম উঠে গেছে, কোন স্বার্থে, কার স্বার্থে করেছেন দয়া করে বলবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এসকে আবু মুসা, আনমিউট করে প্রশ্ন নেব। ধন্যবাদ এনামুল হক মনির ভাই, প্রিয় সঞ্চালক। তার সাথে আপনাদের জি। ধন্যবাদ জানাই কাজী মনির ভাই, সালাউদ্দিন ভাই, পারভেজ ভাই, সবাইকে সালাম জানাই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে একটু বিষয় জানতে চাই। সালাউদ্দিন ভাই তো চলে গেছে মনে হয় নাকি? আচ্ছা, জি, বলেন। বাংলাদেশে আচ্ছা, বাংলাদেশে আপনি একটা প্রশ্ন জানতে চাই, এনে আমার কাজী মনিরুজ্জামান ভাই আছেন, এটা একটু বিশ্লেষণ করবেন। বাংলাদেশে ইসি একটা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের নির্বাচন, উপজেলা নির্বাচন নিয়ে, আমি প্রসঙ্গের বাইরে একটু জানতে চাই, উপজেলা নির্বাচন নিয়ে যদি উপজেলা নির্বাচনটা সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্র অক্ষুণ্ণ রয়ে যাবে। আমি জানতে চাই সালাউদ্দিন ভাইয়ের কাছে, যেখানে সোনার খনি আমাদের চুরি করা হয়ে গেছে, যেখানে একটা পার্লামেন্ট লুটপাট করে নেওয়া হয়েছে, যেখানে আমাদের গণতন্ত্রের আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের জন্য 5% ভোট দিতে পারে নাই, যেখানে একদলীয় গণতন্ত্র শাসন কায়েম করা হয়েছে, বাকশাল 2 নামে গণতন্ত্র চালানো হচ্ছে, সেখানে গণতন্ত্র এই নির্বাচনের মাধ্যমে অক্ষুণ্ণ হয়নি। এখন উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্র অক্ষুণ্ণ হয়ে যায়। আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আর তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবেন আমি জানতে চাই। বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ওনার দায়িত্ব হচ্ছে সব দলকে একসাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া। ওই অংশগ্রহণ নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যে দলকে নির্বাচিত করবে, সেই দলে যে থাকবে প্রধান, উনি হবেন। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবেন। এখন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার একই প্রশ্ন কেন ছুড়ে দিচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবেন? 11 নির্বাচনে 11 সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা ছিল, এবং বর্তমান প্রধানমন্ত্রীর নামে মামলা ছিল। ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো বহাল রেখে বর্তমান প্রধানমন্ত্রী মামলাগুলো খারিজ করে দিয়ে উনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে বর্তমান বাংলাদেশের 16 কোটি জনগণ নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমানকে পছন্দ করে, চয়েস করতে চাইতেছে, বর্তমান তরুণ সমাজ সহ। তাহলে উনি কেন পারবেন না? উনার নামে তো রাজনৈতিক মামলা, ওনার নামে তো অন্য কোনো মামলা নেই, ওনার তো রাজনৈতিক মামলা হয়েছে। ওই 11 মামলা যদি শেখ হাসিনার প্রধানমন্ত্রী খারিজ করে মামলা হতে পারে, তাহলে তারেক রহমান কেন মামলা প্রধানমন্ত্রী হতে পারবেন না?